দেখো আজ আমরা কাইনেমেটিক্সের পার্ট 2 শুরু করব। দেখো আগের দিন পড়েছিলাম কি কার্টেশিয়ান কোঅর্ডিনেট, তাহলে 1 ডাইমেনশনাল, 2D এবং 3D তিনটেই দেখানো হয়েছিল। 3Dটা কেমন ছিল, সেখানে কি 3D বস্তু কোনগুলো, যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে আছে, তাদেরকে বলা হয় কি 3D বস্তু। এরপর তাহলে 3D বস্তুকে যখন আমি কোনো একটা অক্ষ সিস্টেমে দেখাবো, তো দৈর্ঘ্যের জন্য একটা লাগবে, প্রস্থের জন্য একটা লাগবে, উচ্চতার জন্য অক্ষ লাগবে, তিনটে কোঅর্ডিনেট লাগবে। তো কেমন হয়, এটা যদি এক্স, এটাকে ওয়াই ধরা হয় এবং এর সাথে লম্ব জেড, বা ধরে নাও বোর্ডের এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এক্স, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, আর বোর্ডের সাথে লম্ব এটা হচ্ছে কি জেড, বোর্ডের সাথে লম্ব এটা হচ্ছে জেড। কখনটা 3D ইউজ করা হয় কোনো 3D বস্তুর ক্ষেত্রে, বা ধরো একটা জাহাজ উড়ে যাচ্ছে, তাহলে তোমাকে ভূমির সাপেক্ষে কী হবে তার অবস্থান নির্ণয় করবে। জাহাজ ধরো এরকম স্পেসে উঠছে, যেমন কি বলেছিলাম যে আমার মাথার অবস্থান কীভাবে নির্ণয় করব। বা ধরুন আমি দাঁড়িয়ে আছি এরকমভাবে, এটা এক্স আর একটা ওয়াই, আমি এই বিন্দুতে দাঁড়িয়ে আছি, এটা আমার মাথা। এটা মাথা। তাহলে এখানে এই পয়েন্টে, এই টপ পয়েন্টে পৌঁছাবো কীভাবে, দেখো প্রথমে এক্স অক্ষ পাবো, যা গেলাম এক্স, তারপর গেলাম কোথাও ওয়াই, তারপর এইদিকে উঠে আসছি জেড। তাহলে এই কোঅর্ডিনেটটি হলো জেড, তাহলে এইদিকে এক্স গেছি, ওয়াই গেছি, এবং এদিকে কত এসেছি জেড গেছি, তিনটে দরকার। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এক্স ওয়াই জেড হলে কত হবে, এইদিক বাবার কত হবে এক্স, তারপর আসবো কত ওয়াই, তারপরে জেড। এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা জেড। তাহলে কি পৌঁছাবো, এই পয়েন্টে পৌঁছাবো। তাহলে এখানে কটা অক্ষ, তিনটে কোঅর্ডিনেট সিস্টেম দরকার, এবং এই সমগ্র সংস্থাটাকে বলবো কি কার্টেশিয়ান রেফারেন্স ফ্রেম। তাহলে কি 3 ডাইমেনশনাল কার্টেশিয়ান রেফারেন্স ফ্রেম। তাহলে এই বিন্দু থেকে দূরত্বটা কত হবে, এটা যদি আর ধরি তাহলে কত হবে, ওপি সমান কত হবে, দেখো এটা কেমন, একটা ঘনক আছে ধরে নাও, তাহলে এটা কত, এটাকে এক্স ধরো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এই কর্ণটা দেখো কত হবে, ঘনকের সব থেকে বৃহত্তম কর্ণ কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার রুট, বা আন্ডার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে মানটা কেমন হবে, প্রথমে দেখো এটা মান বের করে নিই, এটা পি হলে, এই পয়েন্টে যদি পি হয় তাহলে এটাকে পিটা বলবো কি প্রজেকশন, এর অভিক্ষেপ। মানে আমার পাদবিন্দু যদি এটা হয়, তাহলে মাথার ওপর থেকে একটা ঢিল ফেলে দিলে, মানে এইখান থেকে একটা ঢিল ফেলে দিলে সেটা যে বিন্দুতে পড়বে সেটা হচ্ছে কি পাদবিন্দু, বা এই বিন্দুর অভিক্ষেপ হচ্ছে এটা ছায়া। এইভাবে লাইট মারলে ছায়াটা এখানে পড়বে ভূমিতে। তাহলে এই অংশটা কেমন, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে কত আর ড্যাশ পি প্লাস বিন্দু, তাহলে কত এদিকে এক্স এদিকে ওয়াই, তাহলে এতটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে আর ড্যাশ কত হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কত হলো আর ড্যাশ এলো। আবার কি আর ড্যাশটাই প্লেনে আছে,
মানে এই তলে আছে, তাহলে এর সাথে জেড অক্ষে কোণ কত 90 ডিগ্রি, এর সাথে জেড অক্ষে কোণ কত 90। তাহলে এই বিন্দুর কত এসেছি, এইদিকে এসেছি আর ড্যাশ এবং সোজা গেছি কতটা জেড। তাহলে ওপি এর মান কত হবে, তখন আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে ওপি। অতএব ওপি সমান আর সমান কত হবে, আর ড্যাশ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এতটা আর ড্যাশ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মানে এখন বিচার করবো শুধুমাত্র এই অংশটুকু। এটা কি একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা হবে 90 ডিগ্রি। কারণ কি এই বিন্দুটা, তাহলে এইখান থেকে সেইখানে সেপার এদিকে সোজা উঠবো, তাহলে এদিকে সোজা যদি উঠি তাহলে এর সাথে এটা কি হচ্ছে, এই যে এই পয়েন্টটা কত হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পুরো। তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি। তাহলে আর ড্যাশের মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে 3D অক্ষ সিস্টেম। আমরা যে 3টে অক্ষ সিস্টেম পড়ছিলাম কার্টেসিয়ানের, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। দেখো এই ডাইমেনশনগুলোকে আমি রিয়েল নাম্বার 9 দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। যেমন 1 ডাইমেনশনালের ক্ষেত্রে শুধুমাত্র একটা নাম্বার লাইন থাকবে, যেখানে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক শুধু 3, -3, +3 যে কোনো একটা হতে পারে, যেটা হচ্ছে ও হচ্ছে কি তার মূল বিন্দুর সাপেক্ষে আমরা প্রকাশ করব। যদি সেটা 2 ডাইমেনশনাল হয় তাহলে কী হবে, সেখানে দুটো রিয়েল লাইন নেওয়া হবে, অর্থাৎ নাম্বার লাইন ইউজ করা হবে। তাদের একক কেমন হয়, স্কোয়ার হয়। যেমন সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, সেখানে কত হবে স্কোয়ার, এবং সেখানে দুটোকে নেওয়া হবে নাম্বার লাইন নেওয়া হবে। সেখানে বলা হবে কি একটা এক্স অক্ষ এবং অন্যটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং কোনো বিন্দুকে স্থান করা হবে কি দুটো দিয়ে, 3,2, যেমন মানে এক্স বরাবর 3 এবং ওয়াই বরাবর 2। যদি 3D হয় সেক্ষেত্রে কী নেব, 3টে রিয়েল নাম্বার লাইন, অর্থাৎ নাম্বার লাইন নেব 3টে, তাদের মাত্রা কত হবে আর কিউ, বা যেমন আয়তন কেমন হচ্ছে ঘন সেমি, অর্থাৎ সেন্টিমিটার, ঘন সেমি বা ঘন মিটার বা মিটার কিউব হয়। টুডির ক্ষেত্রে কত হবে, দুটো পয়েন্ট মানে একক কত হয় স্কোয়ার হয়, যেমন সেন্টিমিটার স্কোয়ার বললাম, সেখানে 3,4, একটা এক্স একটা ওয়াই, এবং সেটা 3D হলে কত হবে আর একটা কম্পোনেন্ট যুক্ত হবে, 3 হচ্ছে এক্স, 4 হচ্ছে ওয়াই এবং 2 হচ্ছে জেড অক্ষকে নির্দেশ করবে। 2Dতে দুটো রিয়েল লাইন, তারা একে অপরের পারপেন্ডিকুলারলি অবস্থিত অর্থাৎ একে অপরের লম্ব, এবং তখন 3টে থাকবে নাম্বার লাইন, তখন তারা কী হবে পরস্পরের সাপেক্ষে লম্ব হবে। দেখো এটাকে রোটেট করাচ্ছি, তাহলে কী হলো পরস্পর সাপেক্ষে লম্ব। এখানে কোনো বিন্দু স্থানাঙ্ককে 3টে অক্ষ দিয়ে প্রকাশ করতে হয়, এবং 3টে অক্ষ থাকে, একটা এক্স একটা ওয়াই একটা জেড। 3টে অক্ষ সিস্টেম যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে বলবো কি অরিজিন। দেখে নাও অরিজিন কোনটা বলছি, এটা অরিজিন। একে চিহ্নিত করা হয় 0,0,0 দ্বারা প্রকাশ করা হয়। সেখানে কী হয়, 3D অক্ষ সিস্টেমে 3টে প্লেন থাকে, একটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, একটা হচ্ছে কি ওয়াই জেড প্লেন, আর একটা কত হবে এক্স জেড প্লেন। এবং 3টে প্লেনের মোট 8টা ভাগ থাকবে। দেখো 3টেকে একসাথে জুড়ছি, এক্স ওয়াই জেড, 3টে প্লেনের মোট 8টা ভাগ। 8টা ভাগ কী কী দেখে নাও, নাম্বারিং করে দিচ্ছি, 8টা প্লেন 8টা নাম্বার 8টা ভাগ। রোটেট করালে বুঝতে পারবে জিনিসটা ভালোভাবে। এরপর দেখো তাহলে কোনো বিন্দু স্থানাঙ্ক যদি 3,4,5 হয় তখন কী হবে, এটা এক্স, একটা 4টা ওয়াই এবং 5টা জেড অক্ষকে নির্দেশ করবে। তাহলে প্রথমে কি করব, এক্স অক্ষ বরাবর আসবো, কত আসবো 3 আসবো, তাই তো। তাহলে অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 3 এলাম। এরপর কি করব, ওয়াই অক্ষের সমান্তরালে আমাকে কত যেতে হবে 4 যেতে হবে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে যেতে হবে আমাকে ওয়াই অক্ষের সমান্তরালে। তাহলে আমরা এখন এলাম কোনটা এক্স ওয়াই প্লেনে। এরপর এখান থেকে জেড অক্ষ সমান্তরালে কত যাব 5 যাব, জেড অক্ষের সমান্তরালে 5।
তাহলে এটা হলো কি আমার বিন্দুর অবস্থান। তাহলে এক্স অক্ষ আসতে হচ্ছে, ওয়াই অক্ষ আসতে হচ্ছে এবং জেড অক্ষ আসতে হচ্ছে। রোটেট করাও, দেখো বুঝতে পারবে জিনিসটা ভালোভাবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো 3,4,5। তাহলে এক্স ওয়াই প্লেনে প্রথমে এলাম বিন্দুটা, তারপর প্রজেকশন, এটা হচ্ছে কি ওই বিন্দুর প্রজেকশন। তারপর এখান থেকে লম্ব হবে সোজা উঠে যাবো কত 5, সেটা হবে কি, বা জেড অক্ষটা হবে কি এক্স ওয়াই প্লেনের লম্ব। এরপর দেখো পোলার ফ্রেম অফ রেফারেন্স। আমরা কার্টেশিয়ানে কেমন দেখলাম 2Dতে প্রথমে দেখো, মানে কি যার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে বা দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করা হয়, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হতো তাহলে আমরা কি করতাম, প্রথমে এদিকে এলাম এক্স, তারপরে যাচ্ছি কত পি দিয়ে। তাহলে পি পয়েন্টকে পৌঁছাতে গেলে কি হচ্ছে, এদিকে এক্স যাচ্ছি তারপর ওয়াই যাচ্ছি। ওটা না গিয়ে ডাইরেক্ট তো এটাও তো নির্দেশ করা যায় পি পয়েন্টকে, এই সোজা। তাহলে তো মিটে যায় ঝামেলাটা, এত এদিক ঘোরার দরকার নেই দুটো পয়েন্ট। তাহলে এখানে শুধু ডাইরেক্ট যদি বলে দিই যেটা আর, ও পি সমান আর বলে দিলাম, তাহলে কি পি পয়েন্টকে নির্দেশ করবে, পি পয়েন্টের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু এখানে আর একটা জিনিস দরকার হবে কি, দেখো এটা মান যদি আর হয় তাহলে এই বৃত্তচাপ বরাবর সমস্ত দৈর্ঘ্য আর, এটাও আর, এটাও আর, এটাও আর, একই দূরত্ব হচ্ছে। তাহলে কোন দূরত্বটাকে নেব সেটা ফিক্সড করার জন্য কী করব, এখানে একটা অ্যাঙ্গেলকে আমি বলে দেবো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই পয়েন্টটাকে নির্দিষ্টভাবে পৌঁছে যাবে। তাহলে কি বললাম, আমাকে যেতে হবে কত 5 মিটার যেতে হবে কত অ্যাঙ্গেলে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিল 5 মিটার, তাহলে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে 5 মিটার যাও, ঠিক এই পয়েন্টে পৌঁছে যাব। কিন্তু শুধু 5 মিটার বললে আমি কোনটায় পৌঁছাবো সেটা কোনো ঠিক নেই, অসংখ্য বিন্দু হতে পারে। তাই পোলার কোঅর্ডিনেটে কী করা হয়, কোনো বিন্দুকে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কী বলবো, পোলার কোঅর্ডিনেটে, পোলার রেফারেন্স ফ্রেমে বা নির্দেশতন্ত্রে কোনো বিন্দুকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আরটাকে কী বলা হয়, দূরক বা রেডিয়াল ভেক্টর, দূরক বা রেডিয়াল ভেক্টর। আর থিটাটাকে বলা হয় কি, সেটা কি জানিস, এক্স অক্ষের সাথে দূরকের কোণ, সেটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকে সহিত দূরকের কোণ। তাহলে কি হলো, এটা হলো কি আর, তাহলে এটা কি বললাম দূরক, এটাকে আর, এবং এটা হচ্ছে কি থিটা, এর ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, ও এক্স। তাহলে এরপর কার্টেশিয়ানের সাথে পোলারের রিলেশন কী হবে, রিলেশন বিটুইন কার্টেশিয়ান and polar reference frame। তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। তখন কি ছিল, স্থানাঙ্ক কত ছিল, কার্টেশিয়ানের স্থানাঙ্ক কেমন ধরা হয়, এক্স ওয়াই, তার মানে কি ছিল, এদিক বরাবর যাচ্ছিলাম এক্স আর এদিক বরাবর ওয়াই। তাহলে এই এক্স ওয়াই মিলেই তো হচ্ছে আর দূরত্ব। তাহলে রেডিয়াল ভেক্টর
বা রেডিয়াল কোঅর্ডিনেটও বলা হয়, অরীয় স্থানাঙ্ক। রেডিয়াল ভেক্টর আর ইকুয়াল টু কত হবে তাহলে √x² প্লাস y²। এবার থিটাটা কী হবে, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এটা থিটা হলে কত হবে, এটা লম্ব এবং এটা ভূমি, তাহলে কী লিখতে পারবো tan θ ইকুয়াল টু y/x। তাহলে এখানে থিটার মানটা পেয়ে যাবো, বা থিটাকে লেখা যায় এভাবে লেখা যায়, থিটা ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স, যেমন 1/x কী লেখা যায় x ইনভার্স, 1/tan tan ইনভার্স লিখলাম y/x। তাহলে এখানে রেডিয়াল ভেক্টর কত হবে আর ইকুয়াল টু x² প্লাস y², কার্টেসিয়ান স্থানাঙ্কের সাথে রিলেশন, আর থিটা মানটাও কত হলে বেরিয়ে tan θ ইকুয়াল টু y/x। এবার 3D দেখো, 3D মানে কি হচ্ছে আর একটা কোঅর্ডিনেট যুক্ত হবে, সেটাকে কী বলবো আমরা স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম। স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম বা গোলীয় নির্দেশতন্ত্র, গোলীয় নির্দেশতন্ত্র কেমন ধরনের একটা গোলক আছে, গোলকে একটা তল কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে দুটো অক্ষকে নেব, এটা এক্স এটা ওয়াই, এটা হচ্ছে এক্স ধরলাম এটা ওয়াই ধরলাম, আর এর সাথে তলের সাথে লম্ব এটা খেবে জেড অক্ষ, এক্স ওয়াই জেড। বা এটাকে রিপ্রেজেন্ট করবো কেমন হবে, এক্স ওয়াই জেড। তাহলে 2Dতে কেমন দেখেছিলাম, বলছিলাম যে এই পয়েন্টটাকে আমি এদিক থেকে এদিকে না গিয়ে ডাইরেক্ট এটাকে বলে দিলে হবে আর ভেক্টর, এবং থিটা অ্যাঙ্গেল বলে দিলে এই পয়েন্টে চলে যাচ্ছে। ঠিক দেখো, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই এবং এটা জেড, এক্স ওয়াই জেড। আমি এইটাকে নির্দেশ করতে চাইছি, এই পেনের অবস্থানটাকে আমি এরকম করে দেখাতে চাইছি পেনটাকে। তাহলে কী করতে হবে আমাকে, এখানে শুধু দূরত্ব বলে দিলে হবে কি, তাহলে প্রথমে দেখো আমাকে বলতে হবে এক্স অক্ষটা এক্স অক্ষ, তাহলে বলতে হবে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে যাও, গেলাম, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে গেলাম, তারপর উঠবো, কতটা উঠবো সেটাও বলে দিতে হবে আমাকে। তাহলে 1 নম্বর বলতে হবে কি কত দূরত্ব যেতে হবে, পেনটার দূরত্ব কতটা বলে দিতে হবে, তারপর বলবো কি যে এক্স অক্ষের সাথে কত কোণ করতে হবে, তারপর বলবো কি এটা কতটা উঠাতে হবে, কিন্তু বলতে হবে, না বললে আমি এই বিন্দুটার অবস্থান বলতে পারবো না। তাহলে কি বললাম, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এটা পি, এর কার্টেসিয়ান স্থানাঙ্ক কত হয় এক্স ওয়াই জেড ধরা হয়, তখন কি করি এক্স অক্ষ বরাবর এলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর গিয়ে তারপর জেড অক্ষ গেলাম, এটা এক্স তারপর ওয়াই তারপর জেড। আমি এখানে এটা না গিয়ে ডাইরেক্ট যাবো কোনটা, এখান থেকে এখানে পোলার স্থানাঙ্কে, এটা হচ্ছে কি অভিক্ষেপ। তাহলে প্রথমে কী করবো, আমাকে এই দূরত্বটা বলতে হবে, তারপর কী বলতে হবে যে এক্স অক্ষের সাথে কত কোণে এটা যাবো, তারপরে এদিকে উঠবো। তাহলে প্রথমে এটি বলবো কি এটাকে ফাই, এবং জেড অক্ষের সাথে কোণ বলতে হবে থিটা, আর দূরত্ব হচ্ছে আর। তাহলে পোলার স্থানাঙ্ক কত হবে আর থিটা ফাই। তাহলে কি লিখব, গোলীয় নির্দেশতন্ত্রে কোনো বিন্দুকে আর
থিটা ফাই দ্বারা প্রকাশ করা হয়। কোনো বিন্দু করে কোনো বিন্দুর অবস্থানকে, কোনো বিন্দুর অবস্থানকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। দেন আরটা কি দূরক বলেছিলাম, রেডিয়াল কোঅর্ডিনেট বলবো, বা এটা কি বলবো অরীয় স্থানাঙ্ক। তারপর কি আছে, থিটা আছে। থিটাটা কি জেড অক্ষের সহিত আর এর কোণ, আর বলতে কি দূরকের কোণ, বা এটা লেখো দূরকের কোণ। বা এটাকে বলা হয় কি পোলার অ্যাঙ্গেল, পোলার অ্যাঙ্গেল, POLARANGLE, পোলার অ্যাঙ্গেল নামটা মনে রাখবে, এটা বলা হয় কি পোলার অ্যাঙ্গেল। আর ফাইটাকে কি বলা হয়, ফাইটা কি কার সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ, অভিক্ষেপের কোণ। তা ধনাত্মক এক্স অক্ষের সহিত দূরকের অভিক্ষেপের কোণ, বাইরে বলা কি অ্যাজিমুথাল, মানে বলা হয় কি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এবার রিলেশন কি করবো, এটা নোট করে নাও, ভিডিওটা পজ করো, নোট করে নাও। বই অনেক দেওয়া আছে, অনেক বর্ণনা করা আছে, অর্থাৎ বর্ণনা পড়ার দরকার নেই, যেটুকু বলছি ওটুকু মনে রাখবে, আশা করি অসুবিধা হবে না। এবার সেখানে এক্স ওয়াই জেডের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে আমাকে, আর থিটা ফাইয়ের। দেখো এটা পি পয়েন্ট, আমি 2D থেকে দেখাচ্ছি, 3D যাচ্ছি, তখন ছিল এক্স ওয়াই বা আর থিটা, বা এটা এখন কোনো স্থানাঙ্ক ধরো না, তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, ও বিন্দু থেকে পি দূরত্ব হচ্ছে কত, ওপি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেখো তো এটাকে ডি নাম দাও, তাহলে ও পি ডি থেকে কি লিখতে পারি, ত্রিভুজ ওপি ডি থেকে, দেখো পিডি বাই ওপি, পিডিটা কি লম্ব বাই ওপি মানে অতিভুজ, সমান কত লিখবো সাইন থিটা, তাহলে পিডি সমান কত হচ্ছে ওপি সাইন থিটা। তাহলে পিডি কোনটা লম্ব, তাহলে লম্ব কি হচ্ছে অতিভুজের সাইন থিটা, লম্ব কি হচ্ছে অতিভুজের সাইন থিটা, তাহলে কি বেরোলো লম্ব সমান অতিভুজ সাইন থিটা। তাহলে ওডি সমান কত হবে, তাহলে এটা সমান যদি পিডি, তাহলে এটাও কত হবে, এটা সমান এটা, এটা কত হবে ওপি সাইন থিটা। আবার দেখো ত্রিভুজ ওপিডি থেকেই পাচ্ছি ওপি বাই ওডি বাই ওপি, ওডি বাই ওপি ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে কী হবে কস থিটা। তাহলে ওডি সমান কত হবে ওপি কস থিটা। তাহলে ভূমি সমান কত হলো, ভূমি সমান অতিভুজ কস থিটা। অর্থাৎ যাকে এটা অতিভুজটা মানে এটা যার সাথে কোণ করবে তার দিকে কী হবে কস থিটার উপাংশ, এটা হচ্ছে কি কসের উপাংশ ওপি কস থিটা, এবং অন্যটা কী হবে সাইন থিটার উপাংশ।
এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, সরি এটাকে এক্স ধরো আর এটা ওয়াই, পি এক্স ওয়াই জেড। পোলার কোঅর্ডিনেটে কত হবে এটা? আর থিটা ফাই, এটা কত আর, এটা হচ্ছে কত থিটা, এবং এর অভিক্ষেপটা কোনটা হবে এক্স ওয়াই, তাহলে এটা এটা কত আর ড্যাশ, এটা পি ড্যাশ বিন্দু, তাহলে এখানে কত ফাই। তাহলে দেখো তো আমি যদি এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ধরি তাহলে প্রথমে কত এসছে এদিকে, এদিকে এক্স এলাম, তারপর ওয়াই গেলাম, এদিকে এক্স এদিকে ওয়াই, এখানে বোর্ডটা দেখো 2D দেখো, এদিকে গেলাম এক্স তারপর গেলাম এদিকে ওয়াই, এতটা এক্স তারপর ওয়াই, এটা এক্স তারপর ওয়াই, আর এটা কত হলো এই বিন্দুটা পি ড্যাশ বিন্দু। তাহলে আর ড্যাশ সময় কত হবে? আর ড্যাশটা কী হয়ে যাচ্ছে তাহলে এখানে অতিভুজ, আর ড্যাশটা অতিভুজ আর এক্স অক্ষের সাথে কোণ করেছে, মানে কত এটা ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে এই লম্বটা কী হবে সবসময় আর ড্যাশটার কী হবে অতিভুজের কী দেখালাম, অতিভুজের সাইন থিটা। তাহলে এটা ওয়াই সমান কত লিখবো আর ড্যাশ সাইন থিটা বলতে এখানে কত আছে ফাই, আর এক্সটা কত হবে আর ড্যাশ কস ফাই। তাহলে এই আর ড্যাশটা কী করেছে এক্স অক্ষের সাথে কোণ করেছে, তাই এটা কত হবে কসের উপাংশ, আর অন্যটা কত হবে সাইনের উপাংশ, যেটা এক্ষুনি বের করলাম। দেখো এটা থিটা অ্যাঙ্গেল করেছিল এর সাথে, তাই এটা হচ্ছে কি কস আর এটা হচ্ছে সাইন, এটা এখান থেকে বেরিয়েছে। তাহলে কত বেরোলো আমার, এটা মান পেলাম আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এরপর দেখো আর ড্যাশ, এই আর ড্যাশের সাথে এটা কি বলেছিলাম লম্ব 90 ডিগ্রি। এরপরে অ্যাঙ্গেল করা আছে কোনটা থিটার সাথে আছে কত আরের, তাহলে এটা যদি আর হয় তাহলে এটা এইটাকে আর এটাকে নাও, কেমন এটা অক্ষ, কারণ এই একটা অক্ষ আছে আর এই একটা অক্ষ আছে, এর মাঝে কি আছে এটা আর, এটা মাঝে আছে আর, এটা হচ্ছে কি জেড অক্ষ, এই জেড অক্ষটা, আর এটা হচ্ছে কোনটা এটা ওপি ড্যাশ এটা, আর মাঝে আছে কোনটা আর। তাহলে এর সাথে থিটা কোণ করেছে, তাহলে এটা কী হবে এটা ভূমি হবে, তাহলে এটা কত হবে জেড ইকুয়াল টু আর কস থিটা, জেড ইকুয়াল টু কত হবে আর কস থিটা, আর এটা কত হবে আর ড্যাশ ইকুয়াল কত হবে, তাহলে এটা এটা কসের উপাংশ, এটা কী হবে সাইনের উপাংশ আর সাইন থিটা। তাহলে কী বেরোলো আমার, এটা মুছে দিচ্ছি, এক্স সমান কত এসেছিল আর ড্যাশ কস ফাই, আর ড্যাশ কস ফাই, ওয়াই সমান কত এসেছিল আর ড্যাশ সাইন ফাই, আর জেড সমান কত এসেছিল আর সাইন থিটা। আর এখানে কত আর ড্যাশ সমান কত এসছে আর সাইন থিটা, এর উপাংশ এদিক বরাবর, মানে কি আর সমানই হচ্ছে কোনটা এর কস থিটার উপাংশটা। এবার এই মানটাকে পুট করে দাও, কত আসছে দেখো তো এখানে পুট করো, তাহলে এক্স সমান আসছে কত আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান কত আসছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড সমান কত আছে আর সাইন থিটা। না বুঝতে পারলে শুধু এই তিনটে মনে রাখবে, এটাতেই হবে। যদি এটা তোমার এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই মানে 11-এর জন্য দরকার নেই, পারলে মনে রাখবে। এরপর দেখো আর এর সাথে এক্স ওয়াই জেডের সম্পর্ক কী হবে, তাহলে তিনটেকে স্কোয়ার করে দিয়ে যোগ করে দাও, তাহলে কত হবে যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে কত আসছে আমার এখানে দেখো এক্সের মান কত এটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, তারপরে এটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে হবে এটা কস ফাই আছে, সরি এটা সাইন থিটা আছে, এটা সাইন থিটা আছে, তাহলে এই দুটো থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নাও, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা মান কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে পর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার, সরি এটা কস থিটা, সরি সাইন থিটা, ঠিক আছে। সরি জেড সমান কত হবে আর কস থিটা হবে, চেঞ্জ করা একটুকু, জেড সমান কত হবে আর কস থিটা, আর কস থিটা। তাহলে এটা কত হবে, এটা ভুল হয়েছে, এটা সাইন স্কোয়ার থিটা করে নাও, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, কত হবে কস স্কোয়ার থিটা, এটা কত হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কত হবে সমান আর স্কোয়ার। তাহলে এটা কত হলো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হলো আর স্কোয়ার, তাহলে কত আসছে আর ইকুয়াল টু কত হবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর থিটা ফাইটা দেখাচ্ছি না, ওটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে, যদি তার দরকার নেই এই জন্য আমি লিখাচ্ছি না। তাহলে রেফারেন্স ফ্রেমটা এখানে শেষ করলাম। এরপর চলে যাই মেন টপিকে, যেগুলো আসে সেগুলো পড়াই। ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। বিভিন্ন প্রকার গতি, কি কি আছে গতি, এরপর দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন বলতে গতি কত প্রকার, একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন বা চলন গতি, আর একটা ঘূর্ণায়ন গতি। চলন গতি কোনটা, কোনটা বস্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় এলো, বক্রপথে আসতে পারে, সরলরেখা পথে আসতে পারে। ঘূর্ণায়ন মানে কি, ঘুরছে, কাকে কেন্দ্র করে, একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, পরে আলোচনা করছি। আবার চলন গতি বা ভাগ আছে কটা, দুই ভাগে, আর সরল চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন, আর এটা হচ্ছে কি কার্ভিলিনিয়ার মোশন, বক্রপথে চলন, আর সরল চলন গতি বা সরলরেখায় চলন। তাহলে দেখে নিই এক এক করে যে কোনটা কী বটে। এক নাম্বার চলে যায়, এটা এক নাম্বার দিয়ে দিলাম রেক্টিলিনিয়ার। মোশন দেখো এখানে আছে কি সরল, তার মানে হচ্ছে কি সরল রেখা বরাবর গমন করবে। লিখে দেব সরল রেখা বরাবর সম্পাদিত গতিকে সরল চলন গতি বলে। তাহলে কোনো কণা বা বস্তু সংস্থা যদি সরলরেখা বরাবর চলে তখন তাকে বলবো কি আমরা সরল চলন গতি। ধরো এই একটা বস্তু, এর অসংখ্য বিন্দু আছে, ধরলাম এই একটা বিন্দু এ, এটা এ ড্যাস্ট, এটা বি, আর এটা হচ্ছে সি।
এই বস্তুটা এখানে এলো, তারপর এখানে এলো, এটা এ ড্যাশ পয়েন্ট, এটা বি ড্যাশ পয়েন্ট, এটা সি ড্যাশ পয়েন্ট, এই পয়েন্টটাই এ ডাবল ড্যাশ, বি ডাবল ড্যাশ, সি ডাবল ড্যাশ। তাহলে এই বস্তুটা কি হলো, সরল রেখা বরাবর প্রথমে এই স্থানে ছিল, তারপর এই স্থানে এলো, তারপর এই স্থানে এলো। তখন তার এটা হচ্ছে কি ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে কি ফাইনাল পজিশন। তাহলে দেখো বস্তুর মধ্যে অসংখ্য কণা থাকবে, আমি 3টে কণা নিয়েছি, এ বি সি 3টে কণা। তাহলে এই কণাটা এখানে ছিল, তারপর এখানে এসছে, তারপর এখান থেকে কোথায় এসছে, এখানে এসছে। বি কণাটা কোথায় এসছে, প্রথমে বি ড্যাশে এলো, তারপর কোথায় এসছে, বি ডাবল ড্যাশে, সি থেকে সি ড্যাশে, সি ডাবল ড্যাশে। তাহলে সরল চরণ গতি হলে কী হবে, এগুলো সব হবে কি এক একটা সরল রেখা। কী হবে, এ এ ড্যাশ, এ ডাবল ড্যাশ, বি বি ডাবল ড্যাশ, বি ড্যাশ, বি ডাবল ড্যাশ, সি সি ড্যাশ, সি ডাবল ড্যাশ। তাহলে 1 নম্বর হবে কি, এরা সরল রেখা। 2 নম্বর কি, সমান্তরাল, এরা পরস্পর সাপেক্ষে কী হবে, সমান্তরাল হবে। এবং কি হবে, 3 নম্বর হচ্ছে কি সমান হবে। তাহলে এই তিনটেই কি, এই 3টে পথই কি সমান পথ। তার মানে কি সরলরেখা বরাবর কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে সমস্ত কণা কি করছে, সমান দূরত্ব অতিক্রমণ করবে। দেখে গেল সরলরেখা বরাবর। আবার যদি টানো এটা এ বি, এ ড্যাশ বি ড্যাশ, আর এ ডাবল ড্যাশ বি ড্যাশ, এটা কী হবে, এ ড্যাশ সরি এ বি প্যারালাল টু এ ড্যাশ বি ড্যাশ প্যারালাল টু এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ, এটাও হবে। এবং কী হবে, সরলরেখা বরাবর চলনের ক্ষেত্রে সমস্ত বস্তুকণা সমান দূরত্ব অতিক্রম করে। কেন এটা বলো কি, এটা সমান এটা সমান এটা, তার মানে কি এ যে দূরত্ব অতিক্রমণ করেছে, কত দূরত্ব বুঝে, এ থেকে এ ডাবল ড্যাশ, বি থেকে বি ডাবল ড্যাশ এবং সি থেকে সি ডাবল ড্যাশ। তাহলে এই 3টে কোণার দূরত্ব কি, এরা সবাই সমান। তার মানে কি এটা সমান, এটা সমান, এটা সমান, এটা, তার মানে কি সমস্ত কণায় কি সমান দূরত্ব অতিক্রমণ করে। একটা সরল চরণগতির উদাহরণ কি হবে, এটা এক্সাম্পল কি, যদি কোনো বস্তুকে তুমি ওপর থেকে অবাধে ফেলে দাও, এই পেনটাকে ফেলছে অবাধে, এটা হবে কি সরল চলন গতি। যেমন কি অবাধে পতনশীল বস্তু কি করে, সরল চলন গতি সম্পন্ন করে। তারপর কি আছে, লিফট, লিফটের গতি, এগুলো হচ্ছে কি সরল চলন গতি। 2 নম্বর কি ছিল, বক্র বা কার্ভিলিনিয়ার, বা বক্র চলন গতি। সেখানে কেমন, এই বস্তুটা এখানে ছিল, এখান থেকে তারপর এখানে এলো, তারপর আবার এখানে এলো, তাহলে এই কোণটা কী হচ্ছে, এ বি, এটা হচ্ছে কি এ ড্যাশ বি ড্যাশ এ ডাবল ড্যাশ
বি ডাবল ড্যাশ। তাহলে এখানে কী হচ্ছে, যদি বক্রপথে চলন করছে এটা, তাহলে বক্রপথে সম্পাদিত চলনকে কী বলবো আমরা, বক্র চলন। তাহলে বক্রপথে সম্পাদিত চলন গতিকে বলা হয় বক্র চলন। সেটা কী হচ্ছে, এ ড্যাশ, এ ডাবল ড্যাশ ও বি ড্যাশ ও বি ডাবল ড্যাশ, এই পদগুলো কি সব বক্র, সরলরেখা নয়। তাহলে এই পদগুলি কি, এই পদগুলি বক্ররেখা। কিন্তু কি যে এ ড্যাশ, এ ডাবল ড্যাশ সমান বি ড্যাশ, বি ডাবল ড্যাশ। বক্র চলন গতির উদাহরণ কী হবে, একটা এক্সাম্পল, নাগরদোল্লার গতি, দোলার গতি। নাগরদোলা চেপেছো নিশ্চয়ই তোমরা সবাই। নাগরদোলার গতিটা হচ্ছে কি বক্র চলন গতি। নাগরদোলা বলতে কি চেয়ার, নাগরদোলার চেয়ার লিখবে, এটা ভালো শব্দ হবে, চেয়ারের গতি, নাগরদোলার চেয়ারের গতি। সেটা হচ্ছে কি বক্র চলন। নোট করে নাও ভিডিওটা পজ করে। এবার ধর রোটেশনাল মোশন, কেমন, ধরো একটা বস্তু একটা বিন্দুকে চারিদিকে করে ঘুরছে, এটা হতে পারে। অথবা তুমি একটা সুতোকে, একটা সুতোর সাহায্যে একটা কী করছে, একটা বস্তু বেঁধেছো, বেঁধে হাতে ধরে ঘোরাচ্ছ আণবিক বৃত্তপথে, তাহলে কি কোনো একটা বিন্দুকে চারিদিকে ঘূর্ণন হতে পারে। অথবা একটা অক্ষ, এটাকে বলা হবে কি অক্ষ, অক্ষের চারিদিকে গতিটাকে বলা হবে কি ঘূর্ণন গতি। তা যখন কোনো বস্তু কোনো বিন্দু, কোনো নির্দিষ্ট বিন্দু বা এটা কি বলবো অক্ষ, অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান হয়, তখন তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তার মধ্যে কার বস্তু গতিটাকে বলবো কি ঘূর্ণন গতি। এক্সাম্পল কি, লাট্টু, লাট্টু গতি কী হবে ঘূর্ণন গতি। এটা লাট্টু, তাহলে সে কী করে দেখো এই অক্ষ বাবা সে ঘুরে চারিদিকে, মানে এখানে যে লাট্টু যে পিনটা থাকে সেই পিনটাকে অক্ষ করে কী করে চারদিকে ঘোরে। আর কী হতে পারে, কোনো সুতোকে হাতে বেঁধেছ সেটা ঘোরাচ্ছ, সেটা হবে কি এটা বৃত্তিগতি উদাহরণ বা সরি ঘূর্ণন গতি উদাহরণ। সুতোয় বাঁধা
বাধা কোনো বস্তুর আনুভূমিক বৃত্তপথে ঘোড়া। আনুভূমিক বৃত্তপথে বা পথে লিখবে, আনুভূমিক পথেও লিখতে পারো। আনুভূমিক পথে ঘোড়াটাকে বলা হয় কি ঘূর্ণন গতি। এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল হবে মোশনটা, এটা কোনো সময় 1 ডাইমেনশনাল হবে না। চলন গতি 1 ডাইমেনশনাল হতে পারে, কিন্তু এটা সবসময় হবে কি 2 ডাইমেনশনাল। আর হচ্ছে কি মিশ্র গতি, আর আছে মিশ্র গতি বা মিক্সড মোশন। সেটা কি, যদি চলন প্লাস ঘূর্ণন হয় বা চলন গতি প্লাস ঘূর্ণন গতি দুটোই থাকলে তাকে বলবো কি আমরা মিশ্র গতি। তাহলে কোনো বস্তুর যদি চলন এবং ঘূর্ণন 2 প্রকার গতি উপস্থিত থাকে তাকে বলবো কি আমরা মিশ্র গতি। উদাহরণ কেমন, পৃথিবীর চারিদিকে গ্রহগুলো ঘুরছে, সেটা কি তারা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে প্লাস সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে একটা হচ্ছে কি গ্রহের গতি সূর্যের চারিদিকে গ্রহের গতি, বা বলতে পারো কি সাইকেলের চাকার গতি, এগুলো হচ্ছে কি সব মিশ্র গতির উদাহরণ। এরপর দেখো কম্প্যারিজন বিটুইন ট্রান্সলেশন মোশন অ্যান্ড রোটেশনাল মোশন, অর্থাৎ চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে তুলনা। চলন গতির ক্ষেত্রে কী দেখো, চলন গতি কেমন হয়, একটা সরলরেখাভাবে চলে, এ থেকে বি গেল। তাহলে সরল চলন গতির ক্ষেত্রে কী হচ্ছে, অভিমুখ কণাটা এখান থেকে যাচ্ছে মানে সবসময় কি বিয়ের অভিমুখে যাচ্ছে, প্রত্যেকটা অভিমুখে কী আছে বিয়ের দিকে আছে। আমি এ থেকে বিয়ের দিকে যাচ্ছি মানে যাচ্ছে, তো সবসময় অভিমুখ কি স্থির আছে। তাহলে কী হয়, সরল চলন গতির ক্ষেত্রে অভিমুখ অপরিবর্তিত থাকে। ঘূর্ণন গতির ক্ষেত্রে কী হয়, অভিমুখ পরিবর্তন হতে পারে। যখন একটা বস্তু এই বিন্দু চারিদিকে ঘুরছে এই কণাটা, তখন দেখো এই মুহূর্তের গতির অভিমুখ কোনটা, স্পর্শক বরাবর এখানে, এই মুহূর্তে কোথায় আছে এদিকে, এই মুহূর্তে এদিকে। তাহলে বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে কী হবে, তার গতির অভিমুখ বিভিন্ন হবে, তার স্পর্শক বরাবর হবে। কিন্তু সে যে অক্ষটা কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষটা কিন্তু সবসময় স্থির থাকবে। তাহলে কী হচ্ছে অপরিবর্তিত থাকে, কোনটা ঘূর্ণাক্ষ কিন্তু অপরিবর্তিত থাকে। এমন নয় সে একবার এই অক্ষটা কেন্দ্রে ঘুরলো আর একবার এই অক্ষটা কেন্দ্রে ঘুরবে আর একবার এই অক্ষটা কেন্দ্রে ঘুরবে, এরকম নয়। সে সবসময় কী হবে, এই অক্ষটাকে কেন্দ্র করেই ঘুরবে, কিন্তু তার অভিমুখটা পরিবর্তন হতে পারে বা হবে। 2 নম্বর কি, চলন গতির ক্ষেত্রে সমস্ত কণার গতিবেগ সমান, সমস্ত কণার গতিবেগ সমান। এই কণাটা এখানে এর বস্তু ছিল, সমস্ত কণা কি আসবে একই দূরত্ব অতিক্রমণ করবে। এই বলটা এখানে ছিল, এটা এখান থেকে এসছে, তাহলে সমস্ত কণাগুলো এসছে একই সময় এসছে। তাহলে কী হবে, সমস্ত কণার গতি সমান। কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে সমস্ত কণার গতি সমান নয়। কারণ কি, নোট করে নেবে, এটা পজ করে নোট করে নেবে। ধরো না এরকম একটা বস্তু ঘুরছে, তাহলে দেখো এর মিডিলের কোণাটা একটা পথে ঘুরছে, এই কোণাটা আরেকটা পথে ঘুরছে, এ বি, এটা হচ্ছে এ, এটা বি আর এটা সি।
তাহলে সমস্ত কণায় ঘুরছে। তাহলে দেখো সবথেকে ব্যাসার্ধ কার বেশি? এ পয়েন্টে ব্যাসার্ধ সবথেকে কম। এ কণার ব্যাসার্ধ হচ্ছে কত? R1, বি কণার হচ্ছে R2, আর সি কণার ব্যাসার্ধ হচ্ছে কত? R3। তাহলে কি R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, মানে কি সি পয়েন্টের ব্যাসার্ধ সবথেকে বেশি, অর্থাৎ কী হবে? পথও বেশি। তাহলে এ কণার পথ সবথেকে বেশি, তাহলে সি কণার পথ গ্রেটার দেন বি কণার পথ গ্রেটার দেন এ কণার পথ। তাহলে কণাটা যদি এই বস্তুটা যদি একবার ঘুরে আসে, ঘুরে এসে আবার যদি আগের পজিশনে আসে, তাহলে দেখো তো এ কণাটা কত আসছে? এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ, মানে কম পথ যাচ্ছে। বি কণাটা তাতে বেশি যাচ্ছে, সি কণাটা তাতে বেশি যাচ্ছে। তাহলে একে বেশি পথ দিতে হচ্ছে একই সময়ে, তাহলে কি গতিবেগ বেশি হবে? সি কণার কী হচ্ছে? এর ব্যাসার্ধ বেশি, মানে পরিধি বেশি। পরিধি বেশি কী হবে? সি কণাটাকে বেশি পথ যেতে হচ্ছে একই সময়ে, সেখানে বি কণাটা কী হচ্ছে? আরও কম পথ যাচ্ছে, এ কণাটা আরও কম পথ যাচ্ছে। তাই যে কণা যত কাছে হবে তার গতিবেগ তত কম হবে, আর যে কণা যত দূরে হবে তার গতিবেগ তত বেশি হবে। ঠিক ঘূর্ণাক্ষের কাছের কণা বেগ কম এবং দূরের কণার বেগ হচ্ছে বেশি। আরেকটা পয়েন্ট মনে রাখবে ঘূর্ণন গতি ক্ষেত্রে, একটা অন্য পয়েন্ট, ধরো এই বস্তুটা ঘুরছে, তবে একটা কণা আছে, বস্তুটা এখানে এলো, তাহলে এই কণাটা যে কোণ উৎপন্ন করছে কেন্দ্রে এক এক সময়ে, এই কণাটাও কী করবে? ঠিক একই কোণ উৎপন্ন করবে কেন্দ্রে, মানে কি কৌণিক গতি হবে। এটা যদি থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে। যদি আরেকটা কণা থাকে ধরে নেওয়া হয় এখানে, তাহলে এটাও থিটা হবে। তাহলে প্রত্যেকটা কণা কী হবে? সমান সময়ে একই কৌণিক দূরত্ব অতিক্রমণ করবে, একই কৌণিক দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে ঘূর্ণন গতির বৈশিষ্ট্যের মধ্যে একটা। এবং ঘূর্ণন গতি কী হবে? সবসময় অক্ষ স্থির থাকবে, এটা বৈশিষ্ট্যের মধ্যে হবে। ঘূর্ণন গতির বৈশিষ্ট্য বললাম কি? একটা হচ্ছে ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকবে, এবং প্রত্যেকটা কণা কী হবে? একই সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রমণ করবে। ভালো থেকো, আজকে এই পর্যন্তই থাক।